নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। তিব্বত সীমান্ত থেকে হঠাৎ জলস্রোত, নেপালের রাসুয়ায় ভয়াবহ হরপাবান, নিশ্চিহ্ন বাজার, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা। বিজেপি সরকারের 100 দিন পূর্তি, জলপাইগুড়ির 426টি কেন্দ্রে পথসভা। জলপাইগুড়ি সাংগঠনিক জেলার 426টি শক্তি কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির রাজ্য সরকারের 100 দিন পূর্তি উদযাপন করা হচ্ছে। তিব্বত সীমান্ত থেকে হঠাৎ জলস্রোত, নেপালের রাসুয়ায় ভয়াবহ হরপাবান, নিশ্চিহ্ন বাজার, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা। তিব্বত সীমান্ত সংলগ্ন উজান এলাকা থেকে আচমকা নেমে আসা বিপুল জলস্রোতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে নেপালের রাসুয়া জেলায়। বুধবার সকাল প্রায় 9টা নাগাদ ভোটেকোশি নদীতে আচমকা জলস্তর বেড়ে যাওয়ার পর মুহূর্তের মধ্যে টিমুরে ও সাফরুবেশি এলাকায় ঢুকে পড়ে জল। প্রবল স্রোতে কার্যত লণ্ডভণ্ড হয়ে যায় বিস্তীর্ণ এলাকা। হরপাবানের জেরে টিমুরে বাজারের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গিয়েছে একাধিক যানবাহন এবং বিভিন্ন সামগ্রী। ক্ষয়ক্ষতির হাত থেকে রেহাই পায়নি বাড়িঘর, রাস্তা এবং সীমান্ত সংলগ্ন গুরুত্বপূর্ণ পরিকাঠামো। রাসুয়াগড়ি সীমান্ত শুল্ক দপ্তর এলাকাতেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। আচমকা জল ঢুকে পড়ায় বহু মানুষ নিজেদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার সুযোগও পাননি। কী কারণে এত অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ জল নেমে এলো তা এখনও স্পষ্ট নয়। তিব্বতের উজানে হিমবাহ হ্রদ ফেটে যাওয়া, কোনো অস্থায়ী জলাধার বা বাঁধ ভেঙে পড়া কিংবা অতিবৃষ্টির কারণে এই জলস্রোত তৈরি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বড়সড় ক্ষতির মুখে পড়েছে রাসুয়া জেলার বিদ্যুৎ পরিকাঠামো। রাসুয়াগাড়ি, চিলিমে এবং ত্রিশুলি 3-এ জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ত্রিশুলি 3B প্রকল্পের 220 কেভি বিদ্যুৎ উপকেন্দ্র সহ একাধিক সঞ্চালন এবং বন্টন ব্যবস্থাও ক্ষতির মুখে পড়েছে। এর ফলে রাসুয়া এবং আশেপাশের এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। পরিস্থিতির প্রভাব নিচের দিকেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ত্রিশুলি নদীর জলস্তর আরও বাড়তে পারে বলে নুয়াকোট ও ধাদিং জেলার নদী তীরবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যেই শুরু হয়েছে উদ্ধার কাজ। তবে প্রবল জলস্রোত এবং ধ্বংসাবশেষের কারণে উদ্ধার অভিযানে একাধিক বাধার মুখে পড়তে হচ্ছে প্রশাসনকে। টিমুরেতে আটকে পড়া মানুষদের উদ্ধারের জন্য পাঠানো একটি হেলিকপ্টার স্থানীয় হেলিপ্যাডে নামতে পারেনি। জলস্রোতে হেলিপ্যাডের ক্ষতি হওয়ায় অবতরণ সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। পরে নেপাল সেনাবাহিনীর MI-17 হেলিকপ্টার করে চিকিৎসক এবং উদ্ধারকারী দল দুর্গত এলাকায় পাঠানো হয়। ধুনচে ও ত্রিশুলি থেকেও উদ্ধারকারী দল পাঠানোর চেষ্টা চলছে। টিমুরে ও সাফরুবেশির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। স্থানীয় প্রশাসনের দাবি, বহু মানুষ নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন, তবে এখনও বেশ কয়েকজনের খোঁজ মেলেনি। কয়েকজন সশস্ত্র পুলিশ সদস্যের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে জানা গিয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ জানান, গোটা পরিস্থিতির উপর কেন্দ্রীয় সরকার নজর রাখছে এবং প্রয়োজন অনুযায়ী সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হবে। তার দাবি, নেপাল এখনও প্রায় 105 জন ভারতীয় নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধান, উদ্ধার এবং নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। শঙ্কর ঘোষ আরও বলেন, নেপাল পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ হওয়ায় এই সংকটের সময় রাজ্য সরকারও পরিস্থিতির ওপর নজর রাখছে। কেন্দ্র ও রাজ্য সরকার সমন্বয় করে প্রয়োজনীয় সমস্ত ধরনের সাহায্যের ব্যবস্থা করবে। দুর্গতদের উদ্ধারের পাশাপাশি নিখোঁজ ভারতীয়দের দেশে ফেরানোর ক্ষেত্রেও যাবতীয় সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। তিব্বত সীমান্ত থেকে আসা আচমকা জলস্রোতে ইতিমধ্যেই রাসুয়ায় ব্যাপক বিপর্যয় নেমে এসেছে। এখন প্রশাসনের মূল লক্ষ্য আটকে থাকা মানুষদের দ্রুত উদ্ধার করা, নিখোঁজদের সন্ধান চালানো এবং নদী তীরবর্তী এলাকাগুলিতে আরও বিপর্যয় ঠেকানো।
पुरै त्रिशुली लाइभ यो चाहिँ है गाइस, यस्तो लाइभ छ। ओहो, पुरा ड्याम फुटेर आयो यार, पुरा चाइनाको ड्याम फुटेर आएर रहेछ। माथि 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 ओए माथि ओए ओए रोडमा पुगेर माथि यार, ओए छिटो भाग है। त्यो बाउन्ड नभएको त बुझेको बुझेछ। ओए मिसिने लगिदियो यार। ओए पाइप सब भत्क्यो यार। ओए त्यो माथिको बाटोमा पुग्यो। भाइको उतारको लागि है। बल्ल चाहिँ ढुक्क भयो होला, जस्ता उडाउँछ होला। বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, জলপাইগুড়ির ৪২৬টি শক্তি কেন্দ্রে পথসভা। জলপাইগুড়ির সাংগঠনিক জেলার ৪২৬টি শক্তি কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উদযাপন করা হচ্ছে। সেই উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যার পর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বালাপাড়া এলাকায় বিজেপির উদ্যোগে একটি পথসভার আয়োজন করা হয়। পথসভায় উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার, বিজেপি নেতা বুবাই কর সহ দলের স্থানীয় নেতাকর্মীরা। বিধায়ক দীনেশ সরকার বলেন, নির্বাচনের আগে এই এলাকায় বিজেপির কর্মসূচি করতে তৃণমূলের লোকজন বাধা দিয়েছিল, তবে স্থানীয় মানুষ কোনো রকম বাধার সৃষ্টি করেননি। তাদের ভোটেই এই বুথে বিজেপি জয়লাভ করেছে। এলাকায় পানীয় জলের সমস্যা নিয়েও সরব হন বিধায়ক। তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই এই এলাকায় পানীয় জলের সংকট রয়েছে। বিগত সরকার এই সমস্যার সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ করেনি। সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রী এবং জেলা শাসকের সঙ্গে তিনি দেখা করেছেন। দ্রুতই এলাকায় পানীয় জলের সমস্যা মিটবে বলে আশাবাদী তিনি। অন্যদিকে বিজেপি নেতা বুবাই কর বলেন, আমরা মানুষের পাশে থেকে পরিষেবা দেব। তিনি আরও দাবি করেন, যে রাজনৈতিক দল একবার কোনো রাজ্যে ক্ষমতা হারিয়েছে সেই দল আর ফিরে আসেনি। আগামী দিনে বিজেপি এই রাজ্যে দীর্ঘ ৫০ বছর ক্ষমতায় থাকবে বলেও দাবি করেন তিনি। এদিনের পথসভাকে ঘিরে এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়। প্রথমে আমি বলতে চাই যে আজকে যে আমাদের এখানে পথসভা হলো বালাপাড়ার বুকে, আমাদের নতুন সরকার ১০০ দিন পার করলো। ১০০ দিনের যে কাজ যে আমরা জনগণের জন্য আমরা করেছি সেইটা ব্যাপারে আমরা জনগণকে জানানোর জন্য। আর বাধার কথা যেটা বললেন, নির্বাচনের আগে কতিপয় কিছু লোক, স্বার্থান্বেষী কিছু লোক, তৃণমূল কংগ্রেসের যারা ছত্রছায়া ছিল, যারা টাকা কামাই করতো, সেই কজন লোকেরই বাধা। কিন্তু আম আদমি অর্থাৎ সাধারণ জনগণ কোনো বাধা দেয়নি, কোনো আমাদেরকে প্রতিবাদ আমাদেরকে বিরুদ্ধে কিন্তু যায়নি। যদি যেত তাহলে নির্বাচনের পরে আমরা দেখি যে এই বুথে আমাদের লিড হয়। এখানকার জনগণ বুদ্ধিমান জনগণ এবং এখানকার জনগণ যে উন্নয়নমূলক জনগণ, তারা কিন্তু বিজেপি সরকারকে, বিজেপির দলকে ভোট দিয়েছে। সেজন্য এই বুথ আমরা ১৩০ ভোটের উপরে আমরা লিড দিয়েছি এখানে। আজকে ১১২ দিনের সরকার, আর সেই সরকারের বিরুদ্ধে পশ্চিমবাংলা একসময় শূন্য হয়ে যাওয়া, আর এখন মুর্শিদাবাদী সিপিআইএম, তারা কংগ্রেস, তারপরে আপনার তৃণমূল কংগ্রেস, আর ১৫ই আগস্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছেন দিমাগি নকশাল, সেই দিমাগি নকশালরা একত্রিত হয়েছে। আমরা এইরূপ কার্যক্রম করছি কারণ আমরা এই ১১০ দিনে আমাদের সরকার কি কি কার্যক্রম মানুষের জন্য উপহার দিয়েছে সেই সম্পর্কে বিস্তারিত তুলে ধরছি, মানুষের কাছে আবেদন করছি যে আমরা অন্তত পশ্চিমবাংলায় ৫০ বছর থাকব। যেটা আমাদের বক্তারা বললেন যে এই রাজ্য থেকে যে চলে যায় সে আর ফেরে না।
তৃণমূলও ফিরবে না, সিপিএমও ফিরবে না, কংগ্রেসও ফেরেনি। আর যারা ছোটোখাটো এই দিমাগি নকশাল্লা আছে তারা বিভ্রান্ত তৈরি করতে পারে, তারা আর আসবে না। আমরা মানুষকে পরিষেবা দেব আর মানুষ আমাদের পাশে থাকবে, এই আবেদনই মানুষের কাছে করছি। ঋতব্রত পন্থী তৃণমূল পরিচালিত পৌরসভায় আসা অনাস্থা ভোটে থাকবে না কংগ্রেস। দীর্ঘ সময় ধরে চলে আসা জলপাইগুড়ি পৌরসভায় বৃহস্পতিবার অনাস্থা ভোট। বর্তমান চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা এনেছিল কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস দলের কাউন্সিলরের একটি বড় অংশ। যদিও জলপাইগুড়ি পৌরসভায় জাতীয় কংগ্রেস দলের সবেধন নীলমণি দুজন কাউন্সিলর, তবে রাজ্যে পালা বদলের পর তৃণমূল থেকে বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের লোকাল নেতা কর্মীরা যে দুটি দলের অফিসে ভিড় জমিয়েছে তার মধ্যে একটি জলপাইগুড়ি কংগ্রেস কার্যালয় রাজীব ভবন, অপরটি সিপিএম এর জেলা কার্যালয়। সেই সুবাদে বর্তমান শহরে রাজনীতিতে কিছুটা হলেও প্রাণের সঞ্চার ঘটেছে এই দুই শিবিরে। বুধবার জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি অমিত ভট্টাচার্য, প্রাক্তন জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত এবং মহিলা নেত্রী শুভ্রা পাত্র সহ কংগ্রেস কাউন্সিলর অমলান মুন্সিকে পাশে বসিয়ে বলেন, জলপাইগুড়ি পৌরসভায় আসা অনাস্থা প্রস্তাবের বিষয়ে জাতীয় কংগ্রেস দলের জলপাইগুড়ি জেলা কমিটির অবস্থান পরিষ্কার করতেই আজকের এই বিশেষ সাংবাদিক সম্মেলন। অপরদিকে প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি তথা কাউন্সিলর পিনাকি সেনগুপ্ত বলেন, এটি এমন একটি পৌরসভা যার কোনো প্রকল্পই কবে সমাপ্ত হবে তা কেউ জানে না। যেমন অমৃত পানীয় জল সরবরাহ প্রকল্প আগামী 10 বছরেও শেষ হবে বলে মনে হয় না। অপরদিকে জলপাইগুড়ি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমলান মুন্সি বলেন, 2022 সালের 27শে ফেব্রুয়ারি ছাপ্পা ভোট নিয়ে যে পৌরসভা তৃণমূল কংগ্রেস দখল করেছিল সেই দিন থেকেই আমরা এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছি। প্রতি বছর 27শে ফেব্রুয়ারি কালা দিবস পালন করা হয়। আমাদের সিদ্ধান্ত হয়েছে, যেহেতু এই সংখ্যার সাথে বোর্ড ডিটারমিনেশনের সঙ্গে আমরা কোনোভাবেই যুক্ত থাকার অবস্থায় নেই, আমরা তাই আস্থা কিংবা অনাস্থার কোনো দিকেই আমরা অংশগ্রহণ করব না। 1, 2 নম্বর যে শোকজ হয়েছে যে এই যে পেনশন পাচ্ছেন না, বকেয়া, তারপরে বকেয়া না পেনশন পাচ্ছে না, তারপরে গ্র্যাচুইটি পাচ্ছে না, ঠিকা কর্মচারীরা তারা তাদের পাচ্ছে, সংসার চালাতে পারছেন না, আর পৌর পরিষেবা নিয়ে যে ব্যস্ততা বা যে অব্যবস্থা, তারপরে তাদেরকে বলা সত্ত্বেও তারা বোর্ড অফ কাউন্সিলর্সরা যে সমস্ত ক্লারিফিকেশান দিতে পারেনি, সেসবের ভিত্তিতে আমি দেখলাম পুরো চিঠিটা খুব তাড়াহুড়ো করে পেয়েছি। দেখলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে, আমার এখানে এসছে, আপনারা বোধহয় পেয়েছেন, হ্যাঁ দিয়েছে, তো ওই অ্যাডিশনাল সেক্রেটারি বোধহয় দিয়েছে। তো এক তো আমরা অংশগ্রহণ করছি না, 2 নম্বর ব্যাপার হচ্ছে যে কি গতি প্রকৃতি ধারণ করে সেটার উপরে আমরা নজর রাখছি। বিজেপি কতটা ঘোলা জলে মাছ ধরতে চায় আমরা নজর রাখছি, এবং তাদের অন্তর্দলীয় অব্যবস্থা, বিশৃঙ্খলা, ভেস্টেড ইন্টারেস্টের জন্য তৃণমূলের কাউন্সিলরদের মধ্যে যে অন্তর্দলীয় ব্যাপার তৈরি হয়েছে তার সঙ্গে আমাদেরকে কোনো মতেই যুক্ত করতে পারি না। এগুলোর উপরে এবং প্রশাসক কী করছে সেটার উপরে নিয়ে দৃষ্টি রেখে ভবিষ্যতে আমরা আবার বসে আমরা পরবর্তী পদক্ষেপ, অংশগ্রহণ করা অথবা না করা ডিসিশন হয়ে গেল, তার পরবর্তী পদক্ষেপটা এই পদক্ষেপ থেকে আমরা ঠিক করব। বলার বিষয়টা হচ্ছে, দেখুন আমরা সবাই যে শহরের বাসিন্দা সেটা জলপাইগুড়ি শহর। জলপাইগুড়ি পৌর বোর্ড 141 বছরের পুরনো। আমরা সবসময় এই শহরটার বা এই পৌর এলাকাটার শিক্ষা, সংস্কৃতি, এ সমস্ত যে ঐতিহ্য সেগুলোকে নিয়ে গর্ব অনুভব করে থাকি। কিন্তু 2022 সনের পৌর নির্বাচনের সময় থেকে এই যে পৌরসভা কেন্দ্রিক যে বিষয়গুলি হচ্ছে, বিশেষ করে সেটা জলপাইগুড়ির ঐতিহ্যকে বহুলাংশে নষ্ট করেছে। ছাপ্পা ভোটের মাধ্যমে একটা বোর্ড গঠিত হয়েছে, 22 জন কাউন্সিলর তৃণমূল জিতেছিল। তার পরবর্তীতে দেখা গেল
নাগরিক পরিষেবার হাল আমরা বলে থাকি এবং জলপাইগুড়ি শহরের মানুষও সেটা আস্তে আস্তে ফিল করছেন যে এই 141 বছরের মধ্যে যে কয়টা বোর্ড হয়েছে তার মধ্যে সবচাইতে অপদার্থ এবং অকর্মণ্য বোর্ড হচ্ছে বর্তমানে যে বোর্ডটা চলছে সেটা। 2 জন চেয়ারম্যান অলরেডি পাল্টে গেছেন, 2 জন চেয়ারম্যান অলরেডি হয়ে গেছেন। পরবর্তীতে এখনকার যে সমস্যা বা এখনকার যে বিষয়টা তৈরি হয়েছে সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে কালীঘাট পদ্ধতি বা ভালো তৃণমূল নাম দিয়ে একগুচ্ছ কাউন্সিলর বর্তমান পৌরপতির বিরুদ্ধে অনাস্থা এনেছেন বা তার বিরুদ্ধে কথা বলছেন। তা পৌরপতির বিরুদ্ধে এতকাল যে অভিযোগগুলি ছিল, বিল্ডিং প্ল্যান থেকে আরম্ভ করে মিউনিসিপ্যালিটির ফান্ড ডাইভার্টার থেকে আরম্ভ করে অনিয়ম বেনিয়ম করার থেকে শুরু করে, সেটা চৌঠামের আগে ওনাদের কাছে পরিলক্ষিত হয়নি। বিষয়টা বোঝার বা জানার আছে, কিন্তু চৌঠামের আগে ওনারা এটা বোঝেননি। আমার নিজের মনে হয় যে এই সূর্যাস্তের পৌরসভায় আস্থা অনাস্থা কোনোটারই গুরুত্ব নেই, কারণ নাগরিক পরিষেবা যেখানে ভেঙে পড়েছে, সেখানে মানুষ যেখানে পরিষেবা পায় না, সেখানে পদ নিয়ে আক্রমণ আমার মনে হয় না কোনো মানে আছে। তো আশা রাখবো যে আগামীতে নতুন করে যখন ভোট হবে এবং যাতে নাগরিক পরিষেবাটা ঠিকঠাক দেওয়া হয় এই পৌরসভার কাছে এবং এই সরকারের কাছে বা সকলের কাছে আবেদন থাকবে জনগণ যেন ঠিকভাবে সেবা পায় এবং জলপাইগুড়ি শহরে উন্নয়ন হয়। একটা বিষয় সেটা হচ্ছে যে আপনিও বা বোঝাবেন মানুষকে বোঝাচ্ছি বলতে যারা এখন আস্থা অনাস্থা দেখেছে তারা তো সকলে একই, কারণ সকলেই তৃণমূল। তো সেখানে ভালো মন্দ যাই থাক না কেন, আমাদের কাছে তো সেদিনও তারা বিরোধী, আজও তারা তারা বলছে এমন পরিস্থিতি দিতে পারছি না জন্য তো নিজেকে অনেকটাই মানে ছোট মনে হচ্ছে যে আমরা দিতে পারছি না, সেটা তো আমাদের একটা সমস্যা হচ্ছে এবং নাগরিকদেরও সমস্যা হচ্ছে। কিন্তু এরকম পরিস্থিতিতে লোককে বোঝানো হচ্ছে আর কি, যেভাবে যতটা পারা যায় সেভাবেই বোঝানো হচ্ছে। কি মনে হয় প্রশাসক বসলে ভালো নাকি নতুন চেয়ারম্যান চাই? সেটা আগামী দিন দেখা যাবে কি হয়। চেয়ারম্যান এতদিন পর্যন্ত পৌরসভায় ছিলেন, তারা সবাই অভিযুক্ত। নাগরিক পৌরসভা দিতে পরিষেবা দিতে তারা যেমন ব্যর্থ হয়েছেন, তার পাশাপাশি তাদের বিরুদ্ধে আর্থিক তছরূপেরও অভিযোগ রয়েছে। সুতরাং আমরা সব মিলিয়ে, যেমন এই পৌর ভোটে তৃণমূল কংগ্রেস যারা করেন, কাউন্সিলর বৃন্দ রয়েছেন, যারা চেয়ারম্যান ইন কাউন্সিলর ছিলেন তারা রয়েছেন এবং চেয়ারম্যান যারা রয়েছেন, এই সমস্ত ঘটনার সঙ্গে তাদেরকে কিন্তু আমরা আলাদা করে দেখি না। এই 22 জন তৃণমূলের কাউন্সিলই দোষে দুষ্ট। আজকে কেউ বর্তমান চেয়ারম্যানের কাঁধে সমস্ত দোষ চাপিয়ে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবমূর্তি স্থাপন করার চেষ্টা করছে। আমি চেয়ারম্যানের হয়ে একটা কথাও বলছি না, বরং বলছি যে তার বিরুদ্ধেও পূর্ণ তদন্ত হওয়া দরকার সমস্ত বিষয়। কিন্তু তার মানে এটা নয় যে কয়েকজন কাউন্সিলর মিলে একটা অনাস্থা প্রস্তাবে সই করলো, তার মানে যে তারা পরিচ্ছন্ন, তারা শুদ্ধ, এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। আমরা সবসময় একটা কথাই বলে আসছি, 22 জন তৃণমূল কংগ্রেসের যে কাউন্সিলর, তারাই 56 ভোটে জেতা একটা কাউন্সিলর এবং তারা অনৈতিকভাবে পৌরসভা পরিচালনা করছে এবং তারা অবৈধভাবে পৌরসভার যে ফান্ডগুলো সেগুলোকে ডাইভার্ট করে নিয়ে অনৈতিক কাজকর্ম করছে। তার এগেনস্টে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার এবং আজকের দিনে এই তদন্ত কমিশন গঠনের দায়িত্ব বিজেপি সরকারের। ফের তিস্তা সেতুতে দুর্ঘটনা, থেমে থাকা বাসে মালবাহী গাড়ির ধাক্কা, আহত 1। প্রশ্নের মুখে হাইওয়ে ট্রাফিক ব্যবস্থা। ফের তিস্তা সেতুর ওপর দুর্ঘটনা। আজ দুপুরে জলপাইগুড়ি অভিমুখী তিস্তা সেতুর ওপর দাঁড়িয়ে থাকা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের একটি বাসের পেছনে সজোরে ধাক্কা মারল ছোট মালবাহী 4 চাকার গাড়ি। দুর্ঘটনায় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় গাড়িটির সামনের অংশ। আহত হন গাড়ির চালক, তাকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালবাজার ডিপোর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের ওই বাসটি জলপাইগুড়ির দিকে আসছিল। তিস্তা সেতুর ওপর আচমকাই বাসটি বিকল হয়ে দাঁড়িয়ে পড়ে। তবে বাসের যাত্রীদের আগেই নামিয়ে দেওয়া হয়েছিল। কিছুক্ষণ পর পেছন দিক থেকে আসা একটি ছোট মালবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসটির পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে ছোট গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বাসটির পিছনের অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, গাড়ি চালানোর সময় চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। যদিও দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। খবর পেয়ে পৌঁছায় জলপাইগুড়ি ট্রাফিক পুলিশ সহ দমকলের একটি ইঞ্জিন। এই ঘটনাকে কেন্দ্র করে ফের প্রশ্ন উঠছে জাতীয় সড়কে বিকল বা দাঁড়িয়ে থাকা গাড়ি দ্রুত সরিয়ে নেওয়া এবং হাইওয়ে ট্রাফিক পুলিশের নজরদারি নিয়ে।
কারণ অল্প দিনের ব্যবধানে একই কায়দায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। মাস দুয়েক আগে ময়নাগুড়ির উলারডাবরি এলাকায় জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরির পেছনে সরকারি বাসের ধাক্কায় এক শিশুসহ 6 বাস যাত্রীর মৃত্যু হয়, আহত হন আরও অনেকে। গত 31শে জুলাই বালাপাড়া এলাকায়ও একইভাবে দুর্ঘটনার কবলে পড়ে পড়ুয়া ভর্তি একটি স্কুল বাস। যদিও সেই ঘটনায় পড়ুয়ারা সুরক্ষিত ছিল, তবে একটি ছোট 4 চাকার গাড়ির কয়েকজন আরোহী আহত হন। কয়েকদিন আগেই তিস্তা সেতুর ওপর দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে অন্য লরির ধাক্কায় প্রাণহানির ঘটনাও ঘটে। এর আগে গত 14ই মে পাহাড়পুর এলাকায় জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে ছোট 4 চাকার গাড়ির ধাক্কায় আহত হয়েছিলেন 2 যাত্রী। পরপর এমন ঘটনায় উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা গাড়িগুলি দ্রুত সরিয়ে নেওয়ার পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ এলাকায় ট্রাফিক পুলিশের নজরদারি আরও বাড়ানো প্রয়োজন। তাদের মতে সময় মতো দাঁড়িয়ে থাকা বা বিকল গাড়ি সরিয়ে ফেলতে পারলে একই ধরনের একাধিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। চালাচ্ছি মালবাজার টিপুর গাড়ি। ঘটনাটা মোটামুটি ঘন্টাখানেক হয়নি। আমরা দাঁড়িয়েছিলাম, আমাদের গাড়ির চাকা জাম হয়ে গেছে বলে। তো আমরা রিপোর্ট করলাম যে এরকম এরকম অবস্থা গাড়ি। তো বললো মিস্ত্রি পাঠাচ্ছি, তোমাদের গাড়ি বানিয়ে তারপরে নিয়ে যাবে। তো এই তিস্তার উপরে দাঁড়িয়েছিলাম, তো হঠাৎ করে পিছন থেকে এসে পিক আপটা মেরে দিল। আমরা মালবাজার থেকে ছেড়ে জলপাইগুড়ি ঢুকছিলাম টিপুতে, শান্তিপাড়া। আচ্ছা, আমরা তো গাড়ির ভিতরে বসেছিলাম, হঠাৎ করে একটা আওয়াজ হলো। আমরা দৌড়ে গিয়ে পিছনে দেখলাম যে পিক আপটা আমাদের গাড়ির পিছনে মেরে দিচ্ছে। কি অবস্থা? অবস্থা তো গাড়ির অবস্থা তো দেখতেই পাচ্ছেন। আর ড্রাইভার বেঁচে যাবে, হাত পা কেটেছে, কিন্তু মানে সিরিয়াস কিছু হয়নি। না, আমার গাড়ি প্যাসেঞ্জার আগেই নামিয়ে দিয়েছিলাম, গাড়ি খারাপ বলে। হতে পারতো। প্যাসেঞ্জার থেকে সমস্যা হতো হয়তো একটু সামান্য। আর না, তার তো ড্রাইভারের নাম পরিচয় আমি কিছু বলতে পারবো না, চিনি না আমরা। হাসপাতালে পাঠানো হয়েছে? না, উনি টোটো করে গেল, হাসপাতালে গেছে হবে। ওনার কোথায় লেগেছে? পায়ে, হাতে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে, কোনো সেরকম সিরিয়াস না। চোখ বন্ধ হয়ে গেছিলো, ঘুম হয়নি ঠিক মতন, বলে ঘুম হয়নি ঠিক মতন, হঠাৎ করে ড্রাইভারের চোখ বন্ধ হয়ে গেছিলো। আমার গাড়ি তো চাকা জাম হয়ে গেছে, ওই জন্য আমি এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ থেকে, মালবাজার টিপু। কি ঘটনা যতদূর আমি দূর থেকে দেখলাম যে টাটা এসিটা ছিল, আমি পিছনে ছিলাম ওই দিকে শুরুতে, আর আমার সামনে একটা বাইক ছিল, বাইকের সামনে টাটা এসিটা ছিল। তো স্টেট বাসটা এখানে দাঁড় করানো ছিল। টাটা এসিটা খুব মোটামুটি স্পিডে ছিল, এসে ডিরেক্ট স্টেট বাসের পিছনে মারতেই দেখছি আমি। তারপরে সেভাবে জানাজানি হয়নি। তো ভেতরে দেখলাম যে ফেসে ছিল। তো ফেসেছিল? ড্রাইভার ফেসেছিল গাড়ির ভিতরে, খুব সামনে দিক থেকে পুরো চাপা গিয়েছিল যেহেতু। তো তারপরে একটা ট্রাককে দাঁড় করিয়ে গাড়িটাকে টোচন করে আরও কিছুজন, অনেকজন এগিয়ে এসেছিলো হেল্পের জন্য, ওরা হেল্প করলো। তারপরে ওনাকে রেস্কিউ করে দশতলাতে পাঠানো হলো। তারপরে এখন আমাদের এই প্রশাসন সবাই আসলো। তারপরে এবার যতটুকু আমরা ড্রাইভারকে একটু জিজ্ঞাসা করছিলাম, আমাদেরকে যতটুকু বললো যে ওনার নাকি চোখ লেগে গেছিলো, এটা শুনেছি, আমি শিওর জানি না সেটা। বাকিটা ওনারাই ভালোভাবে বলতে পারে যে কী হয়েছে সেটা। কোন দিকে যেতে এটা হলো? জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির দিকে যেতে আর কি, তিস্তা ব্রিজের উপর অ্যাক্সিডেন্ট। আবারও কারেন্টের ওয়্যারিং করা তার চুরির ঘটনায় চাঞ্চল্য। তবে এবার বিদ্যালয়ে নয়, একটি গৃহস্থের বাড়ির থেকে এই ধরনের চুরির ঘটনা ঘটে, যাতে জলপাইগুড়ি শহরের রীতিমতো চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে। এবার শিক্ষকের বাড়ি থেকে কারেন্টের তার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত 20 নম্বর ওয়ার্ডের অন্তর্গত উত্তর বামনপাড়া এলাকায়। গত 2 দিন জলপাইগুড়ি শহরে দেশবন্ধু নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ওয়্যারিং করা তার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এরপর আবার ফের উত্তর বামনপাড়ায় কারেন্টের তার চুরির ঘটনা আবারও চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়িতে। তবে ঠিক কী কারণে কারেন্টের তারই শুধু চুরি হচ্ছে তাও তদন্ত করার প্রয়োজন আছে বলে শহরবাসী মনে করছেন। আর বলেন না, এখন কী ব্যাপার ঠিক বুঝতে পারছি না। এই যে তার চুরি হচ্ছে, বুঝলেন তো? তা আপনার হচ্ছে তালা ভাঙছে, তালা ভাঙে ঘরে ঢুকছে, ঘরে ঢুকে এই আপনার হচ্ছে তারগুলো সব কাটছে, কাইটে হ্যাঁ রাতের অন্ধকারে নিয়ে চলে গেছে, বুঝলেন? সব কি কারেন্টের তার? হ্যাঁ, সব হচ্ছে কারেন্টের তার এবং তামার তার। সব ওয়ার্নিং করা ছিল? ওয়ারিং করা ছিল, একদম ওয়ারিং করা ছিল। ভাবছিলাম এই ঘরটা ধীরে ধীরে করছিলাম, রং করলাম। রং করার পর আমি এই ওয়ারিং করলাম। ওয়ারিং করে ভাবছি যে কাজটা সব সম্পূর্ণ করতে পারি নাই, করবো। তাই এর মধ্যে আইসে চুরি করে। কত টাকা ক্ষতি হবে? তা প্রায় অনেক টাকা, বুঝতে পারছেন না, প্রায় 5-6টা ঘর। তার মানে হচ্ছে প্রায় ধরেন আমার ক্ষতির পরিমাণ প্রায় ধরেন 70-80 হাজার টাকা। 70-80 টাকা। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে কৌশিক চক্রবর্তী। আর এই জায়গার নাম? এটা হচ্ছে উত্তর বামনপাড়া 20 নম্বর ওয়ার্ড। আপনি কি করেন? আমি শিক্ষকতা করি। আবারও সাদা পোশাকের পুলিশের সাফল্য।
একটি টোটো চুরির ঘটনার তদন্তে নেমে উদ্ধার 4টি টোটো সহ 2টি মোটর বাইক। গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। এর আগে টোটো চুরির ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে এবং সেই গ্রেপ্তারের পর তদন্তে নেমে জিজ্ঞাসাবাদের পর এই তথ্য উঠে আসে বলা যায়। ফলে ফের বড়সড় সাফল্য বলাই যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশের। যাদের অ্যারেস্ট করা হয়েছে তারা হলো সুদীপ্ত দে ওরফে বুবাই, বয়স 32, যাদবপল্লী, ওয়ার্ড নম্বর 16, পুলিশ স্টেশন ফালাকাটা, ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার। আবু বাক্কার সিদ্দিকী অফ লাফাবাড়ি, পুলিশ স্টেশন ঘোষকাডাঙ্গা, ডিস্ট্রিক্ট কোচবিহার। শামসুল মিয়া অফ বোলবাড়ি, পুলিশ স্টেশন ঘোষকাডাঙ্গা, ডিস্ট্রিক্ট কোচবিহার। আজ এদের কোর্টে পেশ করানো হয়েছে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার। স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 49,999 থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি, এক চার্জে মাত্র 8 থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন, ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। EMI ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি, নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল। ব্যস্ত জীবনে পাল্লা দিতে শারীরিক অবহেলায় অসময়ে বাড়ছে হৃদরোগের ঝুঁকি, কিন্তু সঠিক চিকিৎসার জন্য এখন আর পকেটে বাড়তি চাপ বাড়িয়ে দূরে ছুটতে হবে না। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর, এবার আপনার নিজের শহরেই নিয়মিত পরিষেবা দেবেন দেশের অন্যতম সেরা হৃদরোগ গবেষণা কেন্দ্র গুজরাটের UN মেহতা ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ জলপাইগুড়িরই ভূমিপুত্র শিলিগুড়ির নিউ টিয়া গেটওয়েলের বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর অভ্রজ্যোতি বিশ্বাস। তিনি থাকছেন প্রত্যেক মাসের দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার জলপাইগুড়ির মেরিনা নার্সিং হোমে। নিজের এবং প্রিয়জনের হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখতে তাই দেরি করবেন না। পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন। শান্তির বার্তা নিয়ে পাহাড়পুরে বিশ্ব নবী দিবসের র্যালি। বিশ্ব নবী দিবস উপলক্ষে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বুধবার একটি বিশেষ র্যালির আয়োজন করা হয়। মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের মানুষও এই র্যালিতে অংশগ্রহণ করেন বলে জানান উদ্যোক্তা। সম্প্রীতি ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই র্যালির আয়োজন বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিন প্রায় 5 কিলোমিটার পথ পরিক্রমা করে র্যালিটি। প্রতি বছরের মতো এবছরেও কর্মসূচির অংশ হিসেবে দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র ও মশারি বিতরণ করা হয়। র্যালিকে ঘিরে এলাকায় উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এদিনের কর্মসূচিতে শুরু থেকেই জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ উপস্থিত ছিল। শান্তিপূর্ণভাবে র্যালি সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকেও প্রয়োজনীয় নজরদারি রাখা হয়। আজকে আমাদের সারা বিশ্ব নবীজির জন্মদিন। এই জন্ম উপলক্ষে আমরা পাহাড়পুর অঞ্চলের যারা ধর্মপ্রাণ মানুষ, এই ধর্মপ্রাণ মানুষ সবাই মিলে মিলিত হয়ে শান্তির বার্তা
সবাই মিলে যেন আমরা বিশ্ব কল্যাণের তাগিদে এবং সারা বিশ্বে মানুষ যেন সুস্থ সবল থাকে এবং সামাজিকতা সুস্থভাবে বাঁচতে পারে, তার জন্য আমরা আজকেই আমাদের যে র্যালি ছিল এই র্যালিটা আমরা আজকে করলাম। র্যালি আমরা আমাদের ভারতীয় জাতীয় পতাকা এবং নবীজির যে শান, এই নিশান নিয়ে আমরা আজকে পাহাড়পুর থেকে চৌরঙ্গি হয় পাহাড়পুর অঞ্চলে যতটুকু পারি আমরা সবাই মিলে এই উক্ত এলাকার মানুষজন, ধর্মপ্রাণ মানুষজন সবাই মিলে, সব ধর্মের মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, মিলে আমরা আজকে শান্তির বার্তা আজকে দিলাম। কত কিলোমিটার হাঁটলেন? আমরা আজকে প্রায় 5 কিলোমিটার আমরা হাঁটলাম। এটা আমাদের ঐশ্বরিক এক এমন ব্যাপার যে আজকে রোদও নেই, ঈশ্বরের কৃপায় উপরওয়ালার দয়ায় আমাদের রোদও নেই, সবাই মিলে আজকে উক্ত এলাকার আমরা যারা সবাই আছি আমরা এই র্যালিটা আজকে খুব শান্তিভাবে আমরা করলাম এবং একদম কোতোয়ালি থানার পূর্ণ সহযোগিতা, কোতোয়ালি থানা থেকে পূর্ণ সহযোগিতা এবং পুলিশ প্রশাসন আমাদের যথেষ্ট সাহায্য করেছে, আমাদের মিছিলের সঙ্গে ছিলেন, তাদেরকে আমাদের এই মিছিলের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন জানাচ্ছি। নবী দিবস উপলক্ষে ওদলাবাড়িতে বিশেষ শোভাযাত্রা, সরকারি নিয়ম মেনে বন্ধ ডিজে। নবী সাহেবের জন্মদিন উপলক্ষে বিশেষ শোভাযাত্রার আয়োজন করল ওদলাবাড়ি মুসলিম সমাজ। এই শোভাযাত্রাকে কেন্দ্র করে বুধবার ওদলাবাড়ি হিন্দি স্কুল প্রাঙ্গণের মসজিদ সহ বিভিন্ন মসজিদ থেকে শোভাযাত্রা বের হয়। মুসলিম সমাজের প্রতিনিধি ফিরোজ খান ও শাহজাদ আলমরা জানান, প্রতি বছরের মতো এবছরেও যথাযথ মর্যাদা এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে নবী সাহেবের জন্মদিন পালন করা হলো। সেই উপলক্ষে ওদলাবাড়ি হিন্দি স্কুল প্রাঙ্গণের মসজিদ থেকে একটি বিশেষ শোভাযাত্রা বের হয়। পাশাপাশি অন্যান্য মসজিদ থেকেও শোভাযাত্রায় মহিলা এবং পুরুষ উভয়ই অংশগ্রহণ করবেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শোভাযাত্রাটি ওদলাবাড়ি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ফের মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর সেখানে ভান্ডারার আয়োজন করা হয়। প্রতি বছর এই শোভাযাত্রায় ডিজে এবং ব্যান্ড পার্টির আয়োজন থাকলেও এবার সরকারের নিয়মকানুন মেনে ডিজে সম্পূর্ণভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজকদের বক্তব্য, এবার স্বল্প শব্দে এবং শান্তিপূর্ণ পরিবেশে শোভাযাত্রা সম্পন্ন করা হয়। ধর্মীয় ভাবাবেগ বজায় রেখে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করার পাশাপাশি সরকারি নির্দেশিকা মেনে চলার বার্তাও দেওয়া হয়েছে মুসলিম সমাজের পক্ষ থেকে। আজকে আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে ওদলাবাড়ি প্রায় এখানে 8টা সমাজ মিলে আমরা যৌথভাবে আজকের এই জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়োজন করেছি এবং প্রত্যেক বছরের মতো এবারও আমরা আশা রাখছি যে শান্তি শৃঙ্খলভাবে আমাদের জুলুস করছি এবং পরবর্তীতে আমরা এভাবে শান্তি শৃঙ্খলভাবে জুলুস করার চেষ্টা করব। রাখির মরশুমে অভিনব ভাবনায় কাস্টমাইজড চকলেট বানিয়ে নজর কাটছেন জলপাইগুড়ির এসি কলেজের ছাত্রী লিজা দাস। রাখির মরশুমে অভিনব চকলেট উপহারে নজর কাটছেন জলপাইগুড়ি এসি কলেজের ছাত্রী লিজা দাস। ভাইয়ের জন্য ব্যাট বা কোট আর বোনের জন্য মেকআপ কিট, ব্যাগ কিংবা ড্রেসের আদলে তৈরি করছেন কাস্টমাইজড চকলেট। জলপাইগুড়ির বোসপাড়ার বাসিন্দা লিজা উন্নত মানের কাঁচামাল দিয়ে ঘরেই তৈরি করছেন এই বিশেষ চকলেট। প্রায় 1 বছর আগে শখ থেকে শুরু করা এই উদ্যোগ এখন চকো ব্লুম বাই লিজা নামে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়। মাত্র 100 টাকা থেকে মিলছে এই চকলেট। কম্বো বক্সের সঙ্গে থাকছে ফ্রি রাখি আর 999 টাকার কেনাকাটায় মিলছে বেন্টো কেক। পড়াশোনার পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্নে এগিয়ে চলেছেন লিজা। আমি হ্যান্ডমেড চকলেট অ্যান্ড কেক বানাই। কী ধরনের চকলেট? আমার কাছে আপনারা বিভিন্ন কাস্টমাইজ চকলেট বার, চকলেটের কম্বো বক্স, বিভিন্ন ফ্লেভারের চকলেট পাবেন। কেন এই চকলেট বানানো? ছোটোর থেকেই একটা বেকিংয়ের প্রতি ভালোবাসা ছিল, তো সেখান থেকেই আস্তে আস্তে শুরু করা। অনলাইনের মাধ্যমে আমি বিক্রি করি। আমার অনলাইনে পেজ আছে চকো ব্লুম বাই লিজা। রাখি স্পেশাল আমার কাছে বিভিন্ন চকলেট আছে, চকলেট বার, চকলেটের কম্বো বক্স, যেগুলো ভাই বোন মানে গিফট করতে পারে ভাই বোনকে বা বোন ভাইকে। চকলেটের ওপরে রাখির ছবি দেওয়া রয়েছে, বিভিন্ন রাখির ডিজাইন করা আছে চকলেটের ওপর। আমরা র ম্যাটেরিয়ালস কিনে নিয়ে এসে বাড়িতেই তৈরি করছি জিনিসগুলো। আর রাখির স্পেশাল অফার আছে, একটা যদি কেউ চকলেটের কম্বো বক্স কিনে তার সাথে আমরা রাখি ফ্রি দিচ্ছি। তারপর 999 টাকার কেনাকাটার ওপরে আমরা একটা বেন্টো কেক ফ্রি দিচ্ছি। আমি এসি কলেজে পড়ি 4th ইয়ারে।
আর পড়াশোনা তো করছি অবশ্যই, তার সাথে যখন ফ্রি টাইম পাই তো সেইভাবেই এই বিজনেসটাকেও হ্যান্ডেল করছি। দাম 100 টাকার থেকে শুরু হচ্ছে, তার উপরেও আছে। রাখি স্পেশাল চকলেটের বক্স রয়েছে, শুভ রাখি পূর্ণিমা লেখা বিভিন্ন চকলেটের বার আছে, চকলেটের কম্বো বক্স হবে যার ভেতরে রাখির থিমের চকলেট থাকছে, বিভিন্ন ফ্লেভারের চকলেট থাকছে, আর কেকও থাকছে এর সাথে। কেকের ওপরে হচ্ছে রাখির বিভিন্ন কাস্টমাইজ ডিজাইন করা থাকবে। বাজারে নিত্য পণ্যের দাম এবং পাকা বিল যাচাইয়ে প্রশাসনের কড়া অভিযান। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য নিয়ন্ত্রণ এবং কালোবাজারি রুখতে বাজারে যৌথ পরিদর্শন চালালো প্রশাসনিক আধিকারিক এবং পুলিশের দল। বাজারে খাদ্য সামগ্রী কোন দরে বিক্রি হচ্ছে এবং সাধারণ মানুষ ন্যায্য মূল্যে পণ্য পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে বিভিন্ন দোকানে আকস্মিক তল্লাশি চালানো হয়। পরিদর্শনের সময় চাল সহ একাধিক নিত্যপণ্যের দোকানে ক্রয় বিক্রয়ের সঠিক কাগজপত্র এবং পাকা বিলের অসঙ্গতি ধরা পড়ে। ব্যবসায়ীদের একাংশ কেনাবেচার সম্পূর্ণ ভাউচার দেখাতে ব্যর্থ হন। এ বিষয়ে পরিদর্শনকারী আধিকারিক জানান, পণ্যের দাম এবং লেনদেনের সঠিক চিত্র বুঝতে আসল নথি যাচাই করা অত্যন্ত জরুরি। তাই বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে পরবর্তী প্রশাসনিক এবং আইনি পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে সমস্ত ব্যবসায়ীকে যথাযথ কাগজপত্র এবং পাকা বিল মেনে কেনাবেচা করার কড়া বার্তা দেওয়া হয়েছে। এগুলো এবার সেটা কনসার্ন যারা অথরিটির সাথে আলোচনা কথা বলতে হবে। স্যার, বাজারে ঘুরে কি দেখলেন আপনারা? দেখা গেছে এখন তো যেহেতু বিলের বিষয়টা রয়েছে, কিন্তু কনফার্মলি ওইভাবে না ওই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া মুশকিল, একবারে বলা মুশকিল। জিনিসপত্রের দাম কেমন আছে স্যার বাজারে? যে রেট মার্কেটে যেভাবে রেট চলছে সেই হিসেবেই আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কতটা কি সিচুয়েশনটা সঠিক এটা বিচার করার অরিজিনাল বিলগুলো না দেখে বা বিচার করে তারপরে বলা যাবে যে সঠিকভাবে কী আছে। স্যার, কিছু ক্ষেত্রে কালোবাজারির অভিযোগ রয়েছে, সেক্ষেত্রে ব্যবসায়ীদের কোনো বার্তা দিতে চান কি? না, অবশ্যই যেটা হচ্ছে যে যেন তারা ডকুমেন্ট সঠিকভাবে কাগজপত্র নিয়ে তারা মাল নেবেন এবং সেইভাবে বিক্রি করবেন। সঠিকভাবে ডকুমেন্টেশনটা সঠিক হওয়া দরকার। পেপার বললাম স্যার, একটা দোকানে আপনারা গেলেন, ওই কাগজপত্র দেখতে পেলেন না, কয়েক লক্ষ টাকার ওদের চালের ব্যবসা চলে। এই বিষয়টাকে নিয়ে আপনারা আগামীতে কি সিদ্ধান্ত নেবেন? কনসার্ন অথরিটির সাথে এটা আলোচনা করা হবে কিভাবে ক্লিয়ার করা যায় বিষয়টা। শিলিগুড়ি জেলা হাসপাতাল হবে পেপারলেস, ডায়ালিসিসে বাড়ছে বেড, আধুনিকীকরণে বড় পরিকল্পনা সরকারের। শিলিগুড়ি জেলা হাসপাতালকে ধাপে ধাপে সম্পূর্ণ পেপারলেস হাসপাতালে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালে ডায়ালিসিস বিভাগে বেডের সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার রোগী কল্যাণ সমিতির বৈঠকের পর এই কথা জানান রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। হাসপাতালের পরিষেবাকে আরও আধুনিক এবং প্রযুক্তি নির্ভর করার লক্ষ্যেই পেপারলেস ব্যবস্থা চালুর উদ্যোগ বলে জানান মন্ত্রী। এর ফলে রোগীর নথিপত্র সংরক্ষণ থেকে শুরু করে হাসপাতালের বিভিন্ন প্রশাসনিক এবং চিকিৎসা সংক্রান্ত কাজ আরও সহজ এবং দ্রুত করার সুযোগ তৈরি হবে। এদিনের বৈঠকে ডায়ালিসিস পরিষেবা নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে শিলিগুড়ি জেলা হাসপাতালে ডায়ালিসিস বিভাগের বেডের সংখ্যা 5, সেই সংখ্যা বাড়িয়ে 10টি করা হবে বলে জানান শঙ্কর ঘোষ। এর ফলে কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস পরিষেবা পাওয়ার ক্ষেত্রে চাপ কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে। হাসপাতালে পার্কিং সমস্যার সমাধান এবং রোগী ও তাদের পরিবারের জন্য আরও উন্নত পরিকাঠামো তৈরির বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। হাসপাতাল চত্বরে পার্কিং ব্যবস্থা থেকে শুরু করে অত্যাধুনিক বিভিন্ন সুযোগ সুবিধা যাতে রোগীরা পান, তার জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা করবে বলে জানান পর্যটন মন্ত্রী। এদিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং হাসপাতালের সুপারকে পাশে বসিয়েই হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন শঙ্কর ঘোষ। একই সঙ্গে হাসপাতালের পিডিয়াট্রিক বিভাগকেও সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। ফলে শিশু রোগীদের চিকিৎসার পরিবেশ আরও আরামদায়ক এবং উন্নত হবে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালকে আরও আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং রোগী বান্ধব করে তোলার লক্ষ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। পেপারলেস ব্যবস্থা, ডায়ালিসিস বেড বৃদ্ধি, পার্কিং এবং শীততাপ নিয়ন্ত্রিত পরিষেবার মতো উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ এই সরকারি হাসপাতালের পরিষেবায় বড় পরিবর্তন আসতে পারে। ফুড ছিল সেটা 110 টাকা যেটা সরকার নির্ধারিত করেছে,
সেটা চালু হয়েছে, এবং শুধু চালু হওয়া নয়, যে পদ্ধতিতে খাবার দেওয়া হয়েছে আমার মনে হয় পশ্চিমবঙ্গের কোথাও এই পদ্ধতিতে খাবার, সরকারি হাসপাতালে এই পদ্ধতিকে খাবার দেওয়া হয়নি। তার জন্য আমি সিওমের সাহেবকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, হাইজিন মেনটেন করে আরবান প্রাইমারি হেলথ সেন্টারগুলোকে আমরা সোলার প্যানেল লাগাবো, তার জন্য মহকুমা শাসককে বলা হয়েছে পুরো বিষয়টাকে দেখার জন্য। আমরা 30 বেডের আরবান কমিউনিটি হেলথ সার্ভিস আমরা শুরু করব মাতৃসদনের উল্টো দিকে, যেটা রোগীর ভার কমানোর ক্ষেত্রে সহায়তা আমাদের করবে। আমাদের ফায়ার অডিট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আভা ইউনিক কোড আর কি, সেটাকে তৈরি করবার জন্য যে কেউ আমরা কমন সার্ভিস সেন্টারগুলোকে দিয়ে আমরা সেই কাজটা, মানে একজন পেশেন্ট সে আভাতে সে তৈরি করবে, তারপরে আবার কোন জায়গায় পেশেন্টের টিকিট করবে, এতে অনেক হ্যাপা। আমি হলেও আমারও অসুবিধা হতো। সিওমি সাহেবকে অনুরোধ করা হয়েছে সার্ভিস সেন্টারের মধ্যে দিয়ে যে কেউ নর্মালি সে আভা ইউনিক আইডি তৈরি করে রাখবে, কোনো সময় হসপিটালের প্রয়োজন হলে সে ইউনিক আইডি ব্যবহার করে সে কার্ড তৈরি করবে। এইগুলোই মোটামুটিভাবে আমাদের আজকের এই মিটিংয়ের সারমর্ম ছিল। মিটিং সুন্দরভাবে হয়েছে। লাস্টলি আমরা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের হেলথ অফিসার, কমিশনার সাহেবের একজন প্রতিনিধি এবং কমিশনার পরবর্তীকালে মেয়র সাহেবের একজন প্রতিনিধি, এবং তার সাথে সাথে আমরা পিএইচইকে এর সাথে অন্তর্ভুক্ত করতে চেয়েছি, যাতে আমরা হসপিটাল চালাতে আমাদের যা যা প্রয়োজনে, যেহেতু পাওয়ার এখানে আমাদের আছে, পিডব্লিউডি আছে, পিএইচইকে আমরা যুক্ত করতে চাইছি ফুল ফেজেড একটা পরিকল্পনা করার জন্য। যাদের যাদের সহযোগিতা দরকার তাদের আমরা কমিটিতে অন্তর্ভুক্ত করছি। দ্রব্যমূল্য বৃদ্ধির বিরোধিতা করে জলপাইগুড়ির দিনবাজারে প্রতিবাদ মিছিল। শহর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে বুধবার সকালে জলপাইগুড়ি শহরের দিনবাজারে ক্রেতা বিক্রেতাদের উদ্দেশ্যে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করে। তারা দিনবাজারের তিনকানিয়া মোড় এলাকায় রাস্তার মাঝে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন। চিনি, তেল, মুসুরির ডাল, চাল, পেঁয়াজ, বিভিন্ন সবজি, ফল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। এরই প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ। মানুষের প্রাণ ওষ্ঠাগত, তাই কংগ্রেস কর্মীরা শুধু ক্ষমতার জন্য না, দায়বদ্ধতার থেকে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে, অস্বাভাবিক মানে ভাবা যায় না, চিনি, ডাল, তেল এগুলোর যে দাম বেড়েছে এটা জাস্ট ভাবা যায় না। যারা দুবেলা খেতে পায় কোনো রকমের তাদের একবেলা খেতে হবে। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে এবং কংগ্রেস বলতে চায় সাধারণ মানুষ হাটে, বাজারে, ময়দানে, চায়ের দোকানে সর্বত্র এই ঘটনার তীব্র প্রতিবাদ করুক। কংগ্রেসের স্বার্থে না, মানুষের স্বার্থে, নিজেদের স্বার্থে, এটাই আবেদন। এই জন্য আমরা দিনবাজারের ভেতরে বা একটা পপুলার একটা মার্কেট প্লেস সেখানে ভেতরে ঢুকে আমরা মানুষের কাছে এই কথাগুলো বলতে চাইলাম। শিলিগুড়িতে যানজট নিয়ন্ত্রণে এবার ট্রাফিক পুলিশের সঙ্গে অভিযানে নামলেন বিজেপির ওয়ার্ড কোঅর্ডিনেটর মঞ্জুশ্রী পাল এবং নান্টু পাল। শহরের ব্যস্ত এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে এবং অবৈধভাবে রাস্তা দখল করে রাখা যানবাহন এবং অন্যান্য সমস্যা সরিয়ে যানজট মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। অভিযানে ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি খতিয়ে দেখেন তারা। কারা চলে গেছে তা আমরা বলতে পারি না, যেটা আমাদের চোখে পড়ে আমরা সব কিন্তু আমরা তাদেরকে বলি পার্কিং প্লেস করা আছে, ওখানে চলে যাও, ওখানে পয়সা লাগে না, তোমরা ওখানে রেখে আসো। এই জিনিসগুলো একটু মানে প্রশাসন খেয়াল নিচ্ছে ঠিকই, কিন্তু একটু মনে হয় গলির ভিতরটাই ঢোকা দরকার। খুব অসুবিধাও হচ্ছে, মানে অসুবিধা তো দেখুন, একটা আগে যে অসুবিধা ছিল সেখান থেকে অনেকটা রিকভার হয়ে গেছে। এখানে যারা রাখছে এটা একটা কন্টিনিউ অভ্যাস হয়ে গেছে যে গাড়িটা ঢোকার, এই প্রবণতা একটু মাঝে মাঝে মানে আপনাদের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে আসে। আমার মনে হয় কি বরাবর করে সবাই যারা গাড়ি এখানে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে আমরা এসে দেখি যে এক দুটো গাড়ি থাকে। আপনারা বলেছেন সরাতে কোনো হ্যাঁ, আমরা তো যাদের সাথে দেখা সমস্যা বলে দিই গাড়ি সরানোর জন্য। হ্যাঁ, ওটাই বলা হয় যে পার্কিং এর বিকল্প ব্যবস্থা করা হয়েছে, আপনারা ওখানে গিয়ে দেখে আসুন। এনজেপি স্টেশন থেকে উদ্ধার প্রায় 17 কেজি গাঁজা, গ্রেপ্তার 2 মহিলা।
ভিন রাজ্য থেকে ট্রেনে গাঁজা পাচারের ছক বানচাল করল রেল পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি জিআরপি, এসওজি ও এনজিপির সাদা পোশাকের পুলিশের যৌথ অভিযানে ডাউন রানী কমলাপতি এক্সপ্রেস থেকে উদ্ধার হলো প্রায় 17 কেজি গাঁজা। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 2 মহিলাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম ফুলমালা দেববর্মা আফমানু, বয়স প্রায় 20 বছর, এবং রিয়া দেববর্মা, বয়স প্রায় 26। দুজনেই ত্রিপুরার বাসিন্দা। সোমবার গোপন সূত্রে খবর আসে ডাউন রানী কমলাপতি এক্সপ্রেসে গাঁজা পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে ট্রেনের এসি B2 কামরায় তল্লাশি চালান জিআরপি, এসওজি ও এনজিপি পুলিশের আধিকারিকেরা। তল্লাশির সময় 2 মহিলাকে আটক করে তাদের সঙ্গে থাকা ট্রলি ব্যাগ এবং একটি পিট ব্যাগে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই উদ্ধার হয় প্রায় 17 কেজি গাঁজা। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের মঙ্গলবার রিমান্ডের আবেদন জানিয়ে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। গাঁজা পাচার চক্রের সঙ্গে তাদের আরও কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। কংগ্রেসের সংগঠন সৃজন কর্মসূচি উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মাল ব্লকে পালিত হলো কংগ্রেসের সংগঠন সৃজন কর্মসূচি। কংগ্রেস পার্টি অফিসে এই কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মাল ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইসিসির অবজারভার রশলিনা তির্কি এবং জলপাইগুড়ি মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী দেবপ্রিয়া সেন। সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত এই বৈঠকে মাল ব্লকের বিভিন্ন স্তরের কংগ্রেস নেতা এবং কর্মীরা অংশ নেন। এদিন দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন এআইসিসির অবজারভার রশলিনা তির্কি। কর্মীদের বিভিন্ন মতামত এবং সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। আগামী দিনে দলের সংগঠনকে বুথ স্তর পর্যন্ত আরও মজবুত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। মাল ব্লক কংগ্রেস কমিটির সভাপতি নাজিম আহমেদ বলেন, এটি কংগ্রেসের অভ্যন্তরীণ বৈঠক। এই বৈঠকে কর্মীদের মতামত নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ জুড়েই সংগঠন সৃজন কর্মসূচি পালিত হচ্ছে। এর মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী এবং সম্প্রসারিত করার দিকে জোর দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, আগামী দিনে রাহুল গান্ধীকে দেশের প্রধানমন্ত্রী করার লক্ষ্যে সামনে রেখে বুথ স্তর থেকে কংগ্রেসের সংগঠনকে ঢেলে সাজানোর উদ্দেশ্যেই এই কর্মসূচি। ভারতীয় জাতীয় কংগ্রেসের সংগঠন সৃজন হচ্ছে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে। আমাদের সংগঠনকে শ্রীবৃদ্ধি এবং সংগঠনকে পুনর্জীবিত করার লক্ষ্যে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে সৃজনের প্রোগ্রাম নিয়েছেন। অল অ্যাক্রস বেঙ্গল এটা হচ্ছে। জলপাইগুড়ি জেলার মাল ব্লকে আজকে এখানে আমাদেরও সংগঠন সৃজন প্রোগ্রাম হচ্ছে। আমাদের এআইসিসির অবজারভার রোজলিন তির্কি, উনি এক্স এমএলএ এবং আমাদের ইনচার্জ সৃজন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। সৃজন প্রোগ্রাম আমাদের শুরু। উদ্দেশ্যটা কি? সংগঠনকে শক্তিশালী এবং মজবুত করা। সাংগঠনিক স্তরে হাইকমান্ড এবং নেতৃত্ব, প্রদেশ নেতৃত্ব দেখতে যাচ্ছে যে স্বাস্থ্য কত দূর আছে। আগামীতে রাহুল গান্ধীকে দেশের প্রধানমন্ত্রীর আসনে বসানোর জন্য বুথ স্তরে সংগঠনকে ঢেলে সাজানোই এর উদ্দেশ্য। এর থেকে কি জেলা সভাপতি নির্ণয় হবে, এরকম কোনো খবর আছে? অবশ্যই সাংগঠনিক সৃজন হচ্ছে, সভাপতিও নির্ণয় হবে, সভাপতির বিষয়েও আলোচনা হবে, জেলা সভাপতি সমস্ত স্তরে প্রতিদিন বলবে না। এটা একদম একান্তভাবে সাংগঠনিক ব্যাপার। এখানে সাংগঠনিক কাজকর্মই হল, এখানে কোনো যোগদানের প্রোগ্রাম এখানে নেই। তো আমরা যারা দীর্ঘদিন ধরে দলটাকে প্রতিষ্ঠিত করে রেখেছিল, দলটাকে ঝান্ডাটাকে উঁচু করে রেখেছিল, এটা মূলত তাদেরই প্রোগ্রাম। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জীবনের নানা সমস্যা নিয়ে চিন্তিত? মুশকিল আসান করতে জলপাইগুড়িবাসীর জন্য বিশেষ সুযোগ। কদমতলায় হোটেল ডিলার প্রীতমে আসছেন খ্যাতনামা স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষবিদ দেববাণী আচার্য শ্রী দেবাশিস মুখার্জি, বাস্তু বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ এবং জ্যোতিষশাস্ত্রে অভিজ্ঞ। আপনার জীবনের নানান সমস্যার সমাধান পাবেন সরাসরি পরামর্শে। শিক্ষা, ভাগ্য, বিবাহ, কর্মজীবন বা পারিবারিক সমস্যার সমাধান মিলবে এখানেই। তাই দেরি না করে আজই বুকিং করুন স্ক্রিনে দেওয়া
পিসি চন্দ্র জুয়েলার্স এখন জলপাইগুড়ির কদমতলা মোড়ের নিকটে। এই শুভ উদ্বোধন উপলক্ষে থাকছে একগুচ্ছ আকর্ষণীয় অফার। সোনার গয়নার মেকিং চার্জের উপর 20% অফ, ডায়মন্ড এন্ড গ্রহরত্নের মূল্যের উপর 8% অফ, রিহি সিলভার জুয়েলারি মেকিং চার্জের উপর 25% অফ, 0% ডিডাকশনে এক্সচেঞ্জ করুন যে কোনো জুয়েলারের পুরনো সোনার গয়না। সঙ্গে প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার থাকছে রোজ গোল্ড কয়েন জেতার সুযোগ। এই উদ্বোধনী অফার 2 থেকে 16 আগস্ট পর্যন্ত বৈধ, শর্তাবলী প্রযোজ্য। পিসি চন্দ্র জুয়েলার্স এর নতুন শোরুমে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। পিসি চন্দ্র জুয়েলার্স, যা কিছু শুভ। পুজো মরশুমে মণ্ডপ সাজিয়ে তুলতে চান অসাধারণ রূপময় প্রতিমায়? চলে আসুন ভাই বোন শিল্পালয়। রয়েছে প্রখ্যাত শিল্পী বাবি পালের নিপুণ হাতের ছোঁয়ায় মাটি, সিমেন্ট এবং আধুনিক আর্টিফিশিয়াল ডিজাইনের দুর্গা, কালী, বিশ্বকর্মা সহ সমস্ত দেবদেবীর প্রতিমা। ক্লাব ও পুজো কমিটির বাজেট অনুযায়ী সেরা কাজের বিশ্বস্ত ঠিকানা জলপাইগুড়ি নেতাজি পাড়া, পরেশ মিত্র কলোনি, বাস স্ট্যান্ডের মাঠের বিপরীত গলিতে। বিস্তারিত জানতে আগাম বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন 9351648365 অথবা 8927825964 নম্বর। গরুমারা অভয়ারণ্য ও লাটাগুড়ি বনাঞ্চলের মাঝে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল একটি ছোট গাড়ি। ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মহিলার। গাড়িতে থাকা আরও এক মহিলা সহ 3 ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গাড়িতে মোট 4 জন ছিলেন। জঙ্গলের মধ্যে দ্রুত গতিতে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে গাড়িটি। ধাক্কার তীব্রতায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল। দুর্ঘটনার খবর পেয়ে মেটলি থানার পুলিশ এবং ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। মৃত মহিলা সহ 4 জনকেই উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে। দুর্ঘটনায় মৃত এবং আহতদের পরিচয় এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 37.3 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। তিব্বত সীমান্ত থেকে হঠাৎ জলস্রোত, নেপালের রাসুয়ায় ভয়াবহ হরপাবান, নিশ্চিহ্ন বাজার, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা। বিজেপি সরকারের 100 দিন পূর্তি, জলপাইগুড়ির 426টি কেন্দ্রে পথসভা। জলপাইগুড়ি সাংগঠনিক জেলার 426টি শক্তি কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির রাজ্য সরকারের 100 দিন পূর্তি উদযাপন করা হচ্ছে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।